অ্যান্টিকা টেস্টের প্রথম দিন বড্ড নিষ্ঠুর হয়ে উঠেছিল বাংলাদেশ। মিকাইল লুইকে তার ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পেতে দেয়নি, 97 রানে আউট করে দিয়েছিল। আলী কাথানেসকেও প্রথম টেস্ট সেঞ্চুরি বঞ্চিত করেছিল 90 রানে আউট করে। ফলে দ্বিতীয় দিন আমরা যেন ঠিক করলাম যে ওই নিষ্ঠুরতাকে পুষিয়ে দেওয়ার জন্য উদার হয়ে উঠব, যে কারণে জাস্টিন গ্রিভসকে আউট করেও আমরা আসলে আউটটা নেইনি। সেই সুযোগটাই বাংলাদেশ নিতে পারেনি। ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তিনি পেয়ে গিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ যেইখানটাতে তারা দ্বিতীয় দিনে খেলা শুরু করেছিল 400 রান করার টার্গেট নিয়ে, সেইখানে তারা যখন ইনিংস ঘোষণা করে 450 রান হয়ে গিয়েছে। বাংলাদেশ একসময় মনে হচ্ছিল যে কিসের 400, 300-র মধ্যেই তাদের অল আউট করে দেবে দিনের খেলার শুরুতেই। সেইখান থেকে 450 পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ চলে গেল। আর দিনের খেলার শেষ ভাগে আমরা যে 20 ওভার ব্যাটিং করেছি সেইখানটাতে 2 উইকেট হারিয়ে 40 রান করেছে। ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই টেস্টের দ্বিতীয় দিন শেষেও আমরা 410 রানে পিছিয়ে আছি। ম্যাচে এখন বাংলাদেশকে ইনিংস পরাজয় এড়ানোর জন্য বা ধরেন ফলনটা এড়ানোর জন্যই আরও 211 রান করতে হবে। সেটা কি আমরা পারবো কি না ম্যাচের তৃতীয় দিনে সেটা বোঝা যাবে। তবে দ্বিতীয় দিনে ম্যাচ থেকে অনেকখানি আমরা পিছিয়ে পড়েছি প্রথম দিন শেষে যেটা সাম্যাবস্থায় ছিল। এই যে দ্বিতীয় দিনের খেলা হলো, সেইখানটাতে মোমেন্ট অফ দ্য ডে আপনি কোনটাকে বলবেন? দুর্ভাগ্য কি সবচেয়ে আগে সামনে নিয়ে আসবেন? দেখুন, ওয়েস্ট ইন্ডিজ যখন এই দিনের খেলাটা শুরু করে 5 উইকেটে 250 রানে, তাদের মিকাইল লুই প্রথম দিন শেষেই প্রেস কনফারেন্সে এসে বলেছিলেন যে 400 রান করাটা তাদের টার্গেট। এখন দিনের খেলার প্রথম 3 ওভারের মধ্যে আমরা 2টো উইকেট তুলে নিয়েছি। হাসান মাহমুদ একেবারে ভেরি ফার্স্ট ওভারে জোশুয়া ডিসিলভার উইকেটটা তুলে নিয়েছেন, এলবিডব্লিউ করেছেন। আম্পায়ার্স কলে আসলে সেইটা এলবিডব্লিউ হয়েছে, আম্পায়ার আউট দিয়েছিলেন বলে আমরা আসলে আউটটা পেয়েছি। তারপরে তার যে দ্বিতীয় ওভার, দিনের খেলা যেটা তৃতীয় ওভার, সেইখানটাতে হাসান মাহমুদ আরও একটা উইকেট তুলে নিলেন। এখন প্রথম 3 ওভারে যখন 2টো উইকেট বাংলাদেশ তুলে নিল, 255 উইকেট থেকে 7 উইকেটে 261 রান হয়ে গেল। বাংলাদেশ তো তখন এটা আশা করতেই পারে যে 300-র মধ্যে ওয়েস্ট ইন্ডিজকে আটকে রাখবে। কিসের 300? 400 পেরিয়ে 450 রান ওয়েস্ট ইন্ডিজ করে ফেলেছে। 2014 সালের পর গত 10 বছরে ঘরের মাটিতে হায়েস্ট রান টেস্ট ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ তুলে ফেলল এবং সেইখানটাতে 8ম উইকেট জুটিতে জাস্টিন গ্রিভস ও কেমার রোচের 140 রানের পার্টনারশিপ। লুই এবং আথানের যেমন আগের দিন 140 রানের পার্টনারশিপ করেছিল, এইখানেও 8ম উইকেট জুটিতে 140 রানের জুটি হলো, যেটা বাংলাদেশের বিপক্ষে টেস্টে 8ম উইকেটে সর্বোচ্চ রানের জুটি। সেই 2001 সালে জিম্বাবুয়ের হচ্ছে গিয়ে ফ্রেন্ড ও হিথ স্ট্রিক, এই দুইজন মিলিয়ে 108 রানের যে পার্টনারশিপ করেছিল সেইটাকেও ওয়েস্ট ইন্ডিজের এই দুইজন পেরিয়ে গেল। কেমার রোচ তার পুরো ক্যারিয়ারে এইটা তার 83 নম্বর টেস্ট বোধহয়, মানে 80-র বেশি টেস্ট ম্যাচ খেলে ফেলেছেন, তিনি কোনো 50 পাননি। এইখানটাতেও তিনি পেলেন না, এইটা বাংলাদেশের একটা সাফল্য বলতে পারেন। কিন্তু যে 47 রানের ইনিংস খেলেছেন সেইটা তার ক্যারিয়ারে বেস্ট ইনিংস। তার চেয়ে বড় কথা, ওই যে 140 রানের পার্টনারশিপে তিনি যোগ্য সঙ্গটা দিয়েছেন আসলে গ্রিভসকে। গ্রিভস যিনি হচ্ছে গিয়ে 115 রানের নট আউট ছিলেন শেষ পর্যন্ত, এবং এইখানটাতে তিনি পুরো ইনিংসে মাত্র 4টা বাউন্ডারি মেরেছেন। সো কি পরিমাণ হচ্ছে গিয়ে নিজেকে অ্যাপ্লাই করে উইকেটের সঙ্গে কন্ডিশনের সঙ্গে তিনি ইনিংসটা খেলেছেন, এতে আসলে বোঝা যায়। হ্যাঁ, আমরা কি আসলে চান্স পাইনি? আমরা কি এই উইকেটটা আসলে ব্রেক করার সুযোগ কি পাইনি? আমরা সুযোগটা পেয়েছিলাম, যেই সুযোগটা আমরা আসলে কাজে লাগাইনি। যখন জাস্টিন গ্রিভস ছিলেন হচ্ছে গিয়ে মাত্র না 77 রানে ততক্ষণে পৌঁছে গিয়েছেন, পার্টনারশিপের রানও 97 হয়ে গিয়েছিল। তাসকিনের করা বলটাতে তিনি কট বিহাইন্ড হয়েছিলেন, যিনি উইকেট কিপিং করছিলেন ওই সময়টাতে লিটনের জায়গাতে জাকের আলী অনিক, সেকেন্ড সেশন থেকেই তাকে দেখছিলাম। সেই মানে তাসকিন বোলার বলুন কিংবা উইকেট কিপার জাকের আলী অনিক বলুন কিংবা অন্যান্য যারাই রয়েছেন, কেউ আসলে ওইরকমভাবে অ্যাপিলই করেননি। পরে দেখা গেল যে রিপ্লেতে ওইটা ব্যাটে বলটা ছুঁয়ে গেছিল, অর্থাৎ অ্যাপিল করলেই আমরা ওই উইকেটটা পেতে পারতাম। তখনও হয়তোবা ওয়েস্ট ইন্ডিজকে আরও কম রানে ধরেন 400-র মধ্যেও আটকে রাখাটা হয়তোবা সম্ভব হতো। সেই জিনিসটা আমরা করতে পারিনি, উল্টো আমরা রিভিউ নিয়েছি যখন তিনি 92 রানে, মিরাজ তখন আরেকটা রিভিউ নিয়ে রিভিউটা আসলে নষ্ট করেছেন। এখন নষ্ট করা আর টিকিয়ে রাখার কি আর আছে? এমন তো নয় যে ওইটার জন্য পরবর্তীতে আমাদের খেসারত দিতে হয়েছে, কিন্তু যখন প্রয়োজন ছিল রিভিউ নেওয়ার, যখন প্রয়োজন ছিল তার আগেও অ্যাপিলটা করার অন্ততপক্ষে সেইটাই আমরা করতে পারিনি। সো পরে আর রিভিউ নষ্ট করেছি সেইটা বলে লাভ কি? ওই যে 8ম উইকেট পার্টনারশিপে 140 রান, সেইখানেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ
ইন্ডিজ বাংলাদেশের কাছ থেকে অনেকখানি ম্যাচটা নিয়ে গিয়েছে। হ্যাঁ, হাসান মাহমুদের এখানটাতে ক্রেডিট রয়েছে, কেননা তিনি বাংলাদেশের ইতিহাসে এক ক্যালেন্ডার ইয়ারে হায়েস্ট উইকেটের রেকর্ড করেছেন, যেটা মানে সাদাত হোসেন রাজীবের এক ক্যালেন্ডার ইয়ারে তার উইকেট ছিল হচ্ছে গিয়ে 23টা। আজকে হাসান মাহমুদ কিন্তু 3টা উইকেট তুলে নিয়েছেন, তার 26 উইকেটটা হয়ে গেছে। কিন্তু এই পার্সোনাল গ্লোরির জায়গাটা মানে পরবর্তীতে গিয়ে বা এটাকে হয়তো বা একটা অ্যাচিভমেন্ট, ডেফিনেটলি হাসানের জন্য তো অ্যাচিভমেন্ট, কিন্তু বাংলাদেশ আজকে যেরকম খেলেছে বা ম্যাচের যে অবস্থায় আমরা আছি তাতে আর এই অ্যাচিভমেন্টটা এমন কি। এখন ওয়েস্ট ইন্ডিজ হচ্ছে গিয়ে 400 রানের জায়গায় 450 করে 9 উইকেটে 450 রান করে তারা ইনিংস ডিক্লেয়ার করেছে। আমাদের শঙ্কার জায়গাটা ছিল যে দিনের শেষ ভাগে যে আমরা 1-1.5 ঘন্টা ব্যাটিংয়ের সুযোগ পাবো, সেইখানে আমাদের কি হয়। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমাদের দুই ওপেনার মাহমুদুল হাসান জয় এবং জাকির হাসান মোটামুটি ভালোই নেগোশিয়েট করছিলেন, এবং সেই জায়গাটাতে গিয়ে জয় তো একটা লাইফ পর্যন্ত পেলেন। আলজারি জোসেফের বলে গালিতে তার ক্যাচ ফেলে দিলেন লুই, ফলে আমাদের ভাগ্যটাও আমাদের পক্ষে কিছুটা ছিল। কিন্তু ভাগ্য পক্ষে থাকলে তো হবে না, শুধু এখানটাতে দক্ষতাও থাকতে হবে। সেই দক্ষতার জায়গাটাকে আমরা দেখাতে পেরেছি? আমরা কিন্তু দেখাতে পারিনি। যেমন ধরেন হচ্ছে গিয়ে জাকির হাসান ওই একই ওভারে জেডন সিলসকে 2টো বাউন্ডারি মারলেন, কিন্তু সেই ওভারটাতেই তিনি প্লেড অন হয়ে গেলেন যে একটা বাড়তি বাউন্সের বলে ব্যাটের কানায় লেগে তার ইনসাইড এজ হয়ে স্ট্যাম্প ভেঙে দিল, 15 রান করে তিনি আউট হয়ে গেলেন। এবং 5 রানে যে লাইফ পেয়েছিলেন মাহমুদুল হাসান জয়, সেই আলজারি জোসেফের বলে সেই উইকেটের পেছনেই ক্যাচ দিয়ে সেকেন্ড স্লিপে ক্যাচ হয়ে তিনি আসলে আউট হয়ে ফেরত গেলেন। আমাদের দুই ওপেনার আউট হওয়ার পরে এখন মমিনুল হক ও সাদাত হোসেন দীপুর পার্টনারশিপটা হয়েছে, এবং পার্টনারশিপটা জাস্ট হচ্ছে শুরু হয়েছে, আর কোনো উইকেট পড়েনি। যদিও কিছু লুজ শট তারা খেলেছিলেন, ওইখানে দীপুর একটা শট হচ্ছে গিয়ে স্লিপের উপর দিয়ে চলে যায়, আর মমিনুল শেষ ভাগে যে কি জানি একটা শট, র্যাম শটের মতো কি জানি একটা খেলতে চেয়েছেন নাপার কাটের মতো, সেটা কোনোভাবেই বোধগম্য হলো না। কমেন্টেটররাও বলছিলাম যে বলছিলেন যে ম্যাচের এই সিচুয়েশনে এইরকম শট এরকম অভিজ্ঞ ব্যাটসম্যান কীভাবে খেলেন। সেটা যাই হোক, থার্ড ডেতে এই দুইজন তো বটে, আমাদের পুরো ব্যাটিং লাইনের উপরে অনেক বড় দায়িত্ব থাকবে। প্রথমত হচ্ছে গিয়ে ফলো অন এড়ানো, তারপরে ম্যাচটাকে আমরা আসলে কতটুকু নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। এখন আপনি হচ্ছে গিয়ে মোমেন্ট অফ দ্য ডে হিসাব যখন করবেন, তখন তো ওই পার্টনারশিপটার কথা বড় করে সামনে চলে আসে। আপনি ওই জায়গাটাতে বলতে পারেন যে হচ্ছে গিয়ে কি বলা চলে, আমরা যে আউট করেও আউটের অ্যাপিলটা পর্যন্ত আসলে করিনি, সেইটাও আসলে মোমেন্ট অফ দ্য ডে দাবিদার। আরেকটা জিনিস এইখানটাতে কিন্তু আসতে পারে, সেটা কি? সেটা হচ্ছে আম্পায়ার যদি কেমার রোচকে ভাই শুরুতে আউট দিয়ে দিতেন, তাহলেই তো কাজ হয়ে গিয়েছিল। কেমার রোচ যখন 0 রানে ওই 7 উইকেটে 261 রান, সেটা 7 উইকেটে না 8 উইকেটে 261 রান হয়ে যেত। ওইখানটাতে যদি হচ্ছে গিয়ে হাসান মাহমুদের বলটাতে তিনি কেমার রোচকে আম্পায়ার আউট দিতেন, আউট দেননি তিনি, ফলে আম্পায়ার্স কলে তিনি বেঁচে গেছেন। এরপরে তো 140 রানের জুটিটা হলো। এখন কি আম্পায়ারকে কাঠগড়ে দাঁড় করাবেন? কাঠগড়ে দাঁড় করানোর কোনো সুযোগ নাই, কারণ আম্পায়ার্স কলে যেমন আমরা এখানটাতে উইকেট পাই নাই, ঠিক তেমনিভাবে জাস্ট এর কিছুক্ষণ আগেই ফার্স্ট ওভারটাতে জশুয়া ডি সিলভার উইকেটটা তো আমরা পেয়েছিও আম্পায়ার্স কলে। সো এখানে আম্পায়ারকে কাঠগড়ে দাঁড় করানোর কিছু নাই। কিন্তু যদি দিনের মানে মোমেন্ট অফ দ্য ডে যদি বাঁচতে হয়, তাহলে কিন্তু আমার কাছে ইনফ্যাক্ট ওই যে আউট করেছে আমরা অ্যাপিল করিনি, সেইটাকেও ছাপিয়ে এই কেমার রোচের এই কথাটাই আমার কাছে মনে হচ্ছে। আমি আবার বলছি, আম্পায়ারকে আমি কাঠগড়ায় দাঁড় করাচ্ছি না, কিন্তু আম্পায়ার যদি ভাই আউট দিয়ে দিতেন, তাহলে কে জানে হয়তো বা 300-র মধ্যেই আমরা আটকে রাখতে পারতাম ওয়েস্ট ইন্ডিজকে, যেটা তারা 450 আসলে করে ফেলেছে। ফলে আমার কাছে তাসকিনের বলে গ্রিভসের ওই কট বিহাইন্ডের অ্যাপিলটা যে আমরা করিনি, সেইটা ছাপিয়ে কেমার রোচকে যে আম্পায়ার আসলে আউট দিলেন না, আম্পায়ার্স কলেজে তিনি বেঁচে গেলেন, সেইটাই অ্যান্টিগা টেস্টের দ্বিতীয় দিনের মোমেন্ট অফ দ্য ডে। আপনি আমার সঙ্গে একমত নাও হতে পারেন, আপনি ওই যে আউট করেও যে আমরা আউটের অ্যাপিল করিনি, সেইটাকেও আপনি মোমেন্ট অফ দ্য ডে বলতে পারেন।